হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর অন্তর্কলন বা অবকলন এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট জানবো, তারপরে আমরা এর অনুশীলনের অঙ্কের দিকে যাব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা জানবো একটা বেসিক কনসেপ্ট কি। ধরো তোমাকে বললাম আমি 5 + 2 = কত, তোমরা বলবে 7। এখন এই যে আমরা করলাম এই যে প্রসেস 5 + 2, এই প্রসেসটার নাম হলো যোগ। আর 5 + 2 করে আমরা পেলাম 7, এটা হলো রেজাল্ট। রেজাল্টটাকে আমরা বাংলায় কি বলবো? যোগফল, যেটা আমরা 7 পেয়েছি। ঠিক সেম একই রকমভাবে এখানে ডিওয়াই ডিএক্স = আমরা এখানে রেজাল্ট পাবো। তাহলে এই ডিওয়াই ডিএক্স হলো একটা প্রসেস, প্রসেসটার নাম কি? অবকলন। আর এই অবকলন করে বা এই প্রসেসটা করে আমরা যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটার নাম কি হবে? অন্তর্কলজ বা অবকল বা অবকল সহগ বা অবকল গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দেখো, মনে করো y = x², এর আমার ডিওয়াই ডিএক্স বার করতে হবে। তাহলে আমরা কি করব? তাহলে এর আমরা ডিওয়াই ডিএক্স বার করছি। তাহলে ডিওয়াই ডিএক্স = তাহলে কি লিখবো আমরা? x²। একটু পরে আমরা জানবো এর ভ্যালু কত হয়, 2x। তাহলে আমরা কি বলতে পারি? এই প্রসেসটা করে বা অবকলন করে আমরা যে অন্তর্কলজ পেয়েছি তার ভ্যালু হচ্ছে তোমার 2x। ঠিক আছে, এবার আমরা নেক্সট স্লাইডে যাব। এখানে আমরা কিছু বেসিক কনসেপ্ট জানবো, যেগুলোর প্রমাণ আমাদের দরকার নেই, জাস্ট অঙ্ক করার জন্য লাগবে, কারণ প্রমাণ বা ডিটেলসে তোমরা ক্লাস 11-এ জেনে এসেছো। কি বলছে এখানে? বলছে y = fx অপেক্ষকের x এর সাপেক্ষে যদি x বিন্দুতে অবকল বা অবকল সহগ বার করতে বলে, সেটাকে আমরা এভাবে লিখবো dy dx বা f' = যদি লিমিটের ফর্মে লিখি তাহলে এভাবে লিখতে হয় লিমিট h টেন্ডস টু 0 f(x + h - f(x/h)। এখন বিন্দুটা তোমার চেঞ্জ হয়ে যেতে পারে। এখন তোমাকে বলছে y = fx অপেক্ষকের x = a বিন্দুতে তোমার অবকল সহগ বার করতে হবে। এর আগে আমরা কি করেছি? x = x বিন্দুতেই আমরা অবকলন করেছি। এখন আমাকে বলছে না, এবার x = a বিন্দুতে অবকলন করে আমার অবকল সহগ বার করতে হবে। তাহলে সেম, তাহলে এটাকে আমরা এভাবে ডিনোট করি dy dx at x = a বা f' a আমরা কি লিখবো? জাস্ট এখানে x বিন্দুতে আমরা আলোচনা করেছিলাম, এখন x এর জায়গায় a লিখে দেবো জাস্ট, কারণ এখন আমরা a বিন্দু দিয়ে আলোচনা করেছি। তাহলে এখন এখানে কি লিখবো? লিমিট h টেন্ডস টু 0 জাস্ট x এর জায়গায় a। তাহলে তাই লিখেছি আমরা লিমিট h টেন্ডস টু 0 f(a + h - f(a/h)। ঠিক আছে, এখন এটাকে একটু মডিফাই করে আমরা লিখতে পারি। সেটা কিভাবে লিখতে পারি দেখো, আমরা এতক্ষণ কি জেনেছি? y = fx অপেক্ষকের x এর সাপেক্ষে যদি x বিন্দুতে অবকল সহগ বার করতে বলে, সেটাকে আমরা dy dx বা f'(x) এই রূপে লিখি। এটা ইকুয়াল টু আমরা কি লিখি? লিমিট h টেন্ডস টু 0 f(x + h - f(x/h)। আমরা এই ফর্মে লিখে থাকি। এখন আমাকে x = a বিন্দুতে অবকল সহগ বার করতে হবে। এখন আমি চাইছি কি এই h-টাকে আমি সরাবো। তাহলে এখন আমি সেই জন্য আমি পুট করছি x + h = a। তাহলে x + h = যদি a হয়, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? h = a - x। এখন আমি এখান থেকে আমি h সরাবো। তাহলে যদি h সরাতে হয় তাহলে আমাকে এই লিমিটটাও চেঞ্জ করতে হবে। লিমিটের কনসেপ্ট তোমরা ক্লাস 11-এ করেছো। তাহলে আমরা কি পেয়েছি এখানে? এখানে আছে লিমিট h টেন্ডস টু 0। এখন এই জায়গাটা চলে এসো, যদি h = 0 হতো তাহলে তুমি কি লিখতে? x = a না। এখন এখানে h 0 না হয়ে h টেন্ডস টু 0 হয়েছে, তাহলে তুমিও তাই লিখবে x টেন্ডস টু a। যদি h = 0 হতো তাহলে তুমি লিখতে x = a, কিন্তু 0 না হয়ে h টেন্ডস টু 0 হয়েছে, তাহলে আমিও তাই করব। তাহলে h টেন্ডস টু 0 হলে x = a হবে, সরি x টেন্ডস টু a হবে। তাহলে আমি তাই করেছি। তাহলে এখন এটাকে এই ফর্মে লিখে তোমরা আগে জানতে পেরেছো dy dx at x = a বা f'(a) = লিমিট h টেন্ডস টু 0 জায়গায় এখন আমি কি লিখবো? x টেন্ডস টু a is into f(x + h) মানে আমরা কত ধরেছি? a। তাহলে f(a - f(x/a - x), কারণ কি আমি তো h-টাকে সরাচ্ছি। তাহলে h = আমরা তো পেয়ে গেছি a - x, তাহলে সেই জন্য আমরা h এর পরিবর্তে লিখেছি a - x। এখন এটাকে উপর নিচে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাচ্ছ? f(x - f(a/x - a)। তাহলে তোমরা এই রূপেও লিখতে পারো। ঠিক আছে, এই রূপটা কেন আমি লিখলাম? দুই একটা অঙ্কে আমাদের এই রূপে নিয়ে আসার প্রয়োজন আছে শর্ট কোশ্চেন। তো ঠিক আছে, এবার আমরা নেক্সট স্লাইডে যাব। এখন আমরা জানবো চেন রুল। এখন কি বলছে? যদি u = 5x অপেক্ষকটি, এখানে x এর রেঞ্জ বলে দিচ্ছে যে x এর মান এই রেঞ্জের মধ্যে থাকবে,
এর থেকে বি এর মধ্যে ক্লোজ ইন্টারভাল অন্তরালে এক্স এর সাপেক্ষে অবকলনযোগ্য একটি অপেক্ষক হয় যার বিস্তার বা পাল্লা মানে কি এক্স এর মান দিলে ইউ এর মান কার মধ্যে থাকবে সেটাকে বিস্তার বা পাল্লা বলছে, বলে দিয়েছে ইউ এর মান থাকবে সি থেকে ডি এর মধ্যে ক্লোজ ইন্টারভালে। এবং ওয়াই ইকুয়াল ডি এফ ইউ আর একটা ফাংশন যেখানে ইউ এর ভ্যালু অলরেডি আমরা পেয়ে গেছি, ইউ এর ভ্যালু কার মধ্যে রয়েছে সি থেকে ডি এর মধ্যে ক্লোজ ইন্টারভালে, এখানেও সেই সেম ইউ তারও রেঞ্জ থাকবে সি থেকে ডি এর মধ্যে ক্লোজ ইন্টারভালে। তাহলে ইউ এর সাপেক্ষে অন্তর্কলনযোগ্য অপর একটি অপেক্ষক হয় ওয়াই ইকুয়াল টু এফ ইউ, তবে সংযুক্ত অপেক্ষক মানে ওয়াই ইকুয়াল টু এফ অফ ইউ মানে কি ফাই এক্স, তাহলে ইউ এর জায়গায় ফাই এক্স লিখেছে, সাপেক্ষে অন্তর্কলজ মানে ডি এক্স এর মান হবে এফ ড্যাশ ইউ ইন্টু ফাই ড্যাশ এক্স। এবার আমি এখানে সেটা বলছি, ওরা যেটা বলেছে সেটাকে আমি এবার জিস্ট আমি এখানে বের করে আনছি। ইউ ইকুয়াল টু ফাই এক্স ওরা আমাকে একটা ফাংশন বলে দিয়েছে, এখানে এক্স এর রেঞ্জ থাকবে এর থেকে বি এর মধ্যে ক্লোজ ইন্টারভাল, আর এক্স এর মানের জন্য ইউ এর রেঞ্জ থাকবে সি থেকে ডি এর মধ্যে ক্লোজ ইন্টারভালের মধ্যে। এখন আর একটা ফাংশন বলেছে ওয়াই ইকুয়াল টু এফ ইউ, এখানে ইউ এর মান তোমার বলে দিয়েছে প্রথমে যে রেঞ্জের মধ্যে ইউ এর মান ছিল এখানেও সেই সেম রেঞ্জের মধ্যে থাকতে হবে। তাহলে এখন আমাকে বার করতে হবে কি ওয়াই ইকুয়াল টু এফ অফ ইউ মানে কি ফাইভ অফ এক্স, তাহলে ইউ এর জায়গায় আমরা ফাইভ অফ এক্স লিখে দেবো। এবার আমাকে ডিওয়াই ডিএক্স বার করতে হবে, তাহলে ডিওয়াই ডিএক্স। এখন দেখো ডিওয়াই ডিএক্স সমান আমি লিখতে পারি ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। মনে করো এই ডিইউ ডিইউ কেটে যাচ্ছে, বোঝার সুবিধার্থে বলছি, তাহলে সেই ডিওয়াই ডিএক্স তো সে পড়ে থাকবে। এখন দেখো আমরা যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স এর যদি ডিওয়াই ডিএক্স লিখতাম সেটা কি লিখতাম এফ ড্যাশ এক্স, রাইট? তাহলে সেম ভাবে ডিওয়াই ডিইউ মানে তাহলে আমরা কি লিখতে পারি এফ ড্যাশ ইউ, কারণ কি ওয়াই মানে তোমার ওয়াই ইকুয়াল টু এফ ইউ আছে, জাস্ট এক্স এর জায়গায় এখানে ইউ আছে, তাহলে আমরা তাহলে এফ ড্যাশ এক্স এর জায়গায় এফ ড্যাশ ইউ লিখবো ইন্টু ডি এক্স এর জায়গায় তাহলে কি লিখতে পারি ফাই ড্যাশ ইউ, সরি ফাই ড্যাশ এক্স। কারণ কি যার সাপেক্ষে আমরা অবকলন করছি এক্স এর সাপেক্ষে মানে যেটা নিচে আছে সেটার ফাংশন হচ্ছে, সেজন্য ফাই ড্যাশ এক্স হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট কনসেপ্টে যাব। এখন এই নোটটা তোমাদের মনে রাখতে হবে, ডিওয়াই ডিএক্স ও নট ইকুয়াল টু জিরো আর ডিএক্স ডিওয়াই ও নট ইকুয়াল টু জিরো, তাহলে আমরা কি লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1 বাই ডিএক্স ডিওয়াই। এটা আমাদের কিছু অঙ্কে কাজে লাগবে, এটা মনে রাখতে হবে দুটোই কিন্তু নট ইকুয়াল টু জিরো হতে হবে, কারণ কি কেউ এটাও করতে পারে যে ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু 1 বাই ডিওয়াই ডিএক্স, সেজন্য দুটোই আমার নট ইকুয়াল টু জিরো হতে হবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট কনসেপ্টে যাব। এবার আমরা জানবো কি কোন অপেক্ষকের সাপেক্ষে অপর কোন অপেক্ষকের অন্তর্কলজ। এখন বলে দিয়েছে কি ধরো ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, জেড ইকুয়াল টু জি এক্স আর একটা ফাংশন। আগে আমরা কি করতাম ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ঠিক আছে, এখানে ছিল এক্স ছিল স্বাধীন রাশি, ওয়াই ছিল পরাধীন রাশি বা এক্স এর মানের উপর ডিপেন্ড করতো। কিন্তু এখানে বলছে কি ওয়াই ইকুয়াল টু এফ এক্স নিজে একটা ফাংশন, জেড ইকুয়াল টু জি এক্স নিজে আর একটা ফাংশন। এবার ফাংশনের সাপেক্ষে ফাংশনকে আমরা অবকলন করব। এখন দেখো মনে রাখতে হবে যার সাপেক্ষে আমরা অবকলন করি সেটা অলওয়েজ কোথায় থাকে নিচে থাকে। আমরা যদি এখানে বলি একে তুমি এক্স এর সাপেক্ষে অবকলন করো, তাহলে তুমি কি করতে ওয়াই কে এক্স এর সাপেক্ষে অবকলন করলে তোমরা কি লেখো ডিওয়াই ডিএক্স, দ্যাট ইজ যার সাপেক্ষে তোমরা অবকলন করো সেটাকে অলওয়েজ নিচে রাখতে হয়। মনে করো তুমি পরীক্ষায় 100-র মধ্যে 80 পেয়েছো, তাহলে 100 কোথায় থাকবে নিচে থাকবে না, তার মানে কি তুমি 100-র সাপেক্ষে তুমি 80 পেয়েছো, দ্যাট ইজ যার সাপেক্ষে আমরা কোনো কিছু আলোচনা করব তাকে অলওয়েজ নিচে রাখবো। তাহলে আমাকে এখানে কি বলেছে জি এক্স এর সাপেক্ষে এফ এক্স এর অন্তর্কলজ করতে হবে। ঠিক আছে, তাহলে যার সাপেক্ষে বলেছে তাকে আমরা নিচে রাখবো, তাহলে জি এক্স নিচে থাকলো, তাহলে উপরে কি থাকবে এফ এক্স। এখন কি বলেছে অন্তর্কলজ বার করতে হবে, তাহলে অন্তর্কলজ বার করতে গেলে কি সাথে একটা করে জি যোগ করতে হবে। দেখো যখন আমরা অন্তর্কলজ বার করছিলাম বা অবকলন করছিলাম উপর নিচে একটা করে জি লিখে দিচ্ছিলাম না, ওয়াই এর পাশেও একটা জি এক্স এর পাশেও একটা জি, এখানেও সেম কনসেপ্ট। তাহলে এফ এক্স বাই জি এক্স, তাহলে এফ এক্স এর অবকলন যখন করতে যাবো এফ এক্স এর পাশেও একটা জি চলে আসবে, জি এক্স এর পাশেও একটা জি চলে আসবে, এটা বোঝার সুবিধার্থে বলছি। তাহলে সময় শোন, তাহলে এফ এক্স মানে তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে বা কনসেপ্টে বলেছে ওয়াই, তাহলে জি ওয়াই
আর জিএক্স মানে বলে দিয়েছে জেড, দ্যাট ইজ ডিজেড, দ্যাট ইজ তোমাকে ডিওয়াই ডিজেড বার করতে হবে। এখন দেখো তুমি যদি এরকম করো সমান সমান, এই পাশে লেখা যাক, ডিওয়াই কে তুমি ডিএক্স দিয়ে ভাগ করছো, ডিজেড কেও তুমি ডিএক্স দিয়ে ভাগ করছো, বোঝার জন্য তোমরা লেখো ডিওয়াই কেও তুমি ডিএক্স দিয়ে ভাগ করলে আর ডিজেড কেও তুমি ডিএক্স দিয়ে ভাগ করলে, তাহলে উপর নিচে যদি সেম জিনিস দিয়ে তুমি ভাগ করো তাহলে জিনিসটা কোনো পরিবর্তনই হলো না। তাহলে ডিওয়াই ডিএক্স মানে আমরা কি লিখতে পারি, একটু আগে জেনেছি এফ ড্যাশ এক্স, আর ডিজেড ডিএক্স মানে এখান থেকে তাহলে কি লিখতে পারি জি ড্যাশ এক্স। এটাই হচ্ছে তোমার কোনো অপেক্ষকের সাপেক্ষে অন্য কোনো অপেক্ষকের অন্তর্কলজ। ঠিক আছে, মোট কথা মনে রাখতে হবে যার সাপেক্ষে আমাকে অন্তর্কলজ করতে বলবে তাকে আমরা নিচে রাখবো, তাহলে বাদবাকি কনসেপ্ট তোমরা বুঝে যাবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট কনসেপ্টে যাব। এবার আমরা কিছু প্রাথমিক অপেক্ষকের অন্তর্কলজ সম্বন্ধে জানবো। এই ফর্মুলাগুলো তোমাদের জাস্ট মনে রাখতে হবে। কি বলছে, ডিডিএক্স অফ সি ইকুয়াল টু 0, যেখানে সি এর হচ্ছে একজন কনস্ট্যান্ট বা ধ্রুবক। ডিডিএক্স অফ, এবার এটা আমরা আলোচনা করছি, ডিডিএক্স অফ সি এফ এক্স, এখানে সি হচ্ছে তোমার কনস্ট্যান্ট, তাহলে সিটা বাইরে বেরিয়ে আসবে, শুধু হবে ডিডিএক্স অফ এফ অফ এক্স, দ্যাট ইজ এফ অফ এক্স এর আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করব। যদি কনস্ট্যান্ট টার্ম ফাংশনের সাথে যুক্ত থাকে তাহলে কনস্ট্যান্ট টার্মটা বাইরে বেরিয়ে আসবে, ওর আমরা অবকলন করব না। এবার দেখো একাধিক ফাংশন যোগ আকারে আছে, তাদের আমার অবকলন করতে হবে, তাহলে আমরা কি করব, প্রত্যেকটা ফাংশনকে পৃথক পৃথকভাবে অবকলন করব এবং তাদের মিডিলে কি থাকবে, যোগ চিহ্ন। এবার কি আছে, একাধিক ফাংশন আছে তাদের প্রত্যেকের মিডিলে মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানেও সেম জিনিস, প্রত্যেকটা ফাংশনকে আমরা পৃথক পৃথকভাবে অবকলন করব এবং এদের মিডিলে থাকবে মাইনাস। এবার নেক্সট কনসেপ্ট কি বলছে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু, এর ভ্যালু হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা ফর্মুলা তোমরা ক্লাস 11 এর প্রমাণ করেছো, জাস্ট মনে রাখতে হবে। এখন এন এর মান কিরকম হবে, এন তোমার একটা মূলদ সংখ্যা, যার মূলদ সংখ্যা কাদের বলে, যাদেরকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, পি বাই কিউ আকারে লেখা আছে এবং কিউ নট ইকুয়াল টু 0। বলে অনেক বইতে তুমি দেখবে মূলদ সংখ্যার জায়গায় লেখা আছে এন ইকুয়াল টু বাস্তব সংখ্যা, সেটার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স সমান কি লিখতে পারি আমরা, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এ, যেখানে এ গ্রেটার দেন 0। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স কি লেখা আছে, ই টু দি পাওয়ার এক্সই হয়, আর এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এক্স ইকুয়াল টু তুমি লিখতে পারো ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স, এটা তোমাদের অনেক কাজে দেবে অঙ্ক করার সময়। ডিডিএক্স অফ, এই দুটো হয়ে গেছে, এবার এটা ডিডিএক্স অফ লগ ই বেস এক্স কত হয় 1/x, যেখানে এক্স নট ইকুয়াল টু 0। এবার নেক্সট স্লাইড কি বলছে, এবার আমরা দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে তাদের অবকলন কেমন হবে বা কিভাবে হবে সেটা আমরা জানবো। ইউ ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন আর ভি ইকুয়াল টু জি এক্স আর একটা ফাংশন, এই দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে দেখো ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি, তাহলে দুটো ফাংশন গুণ আকারে আছে, এদের আমরা অবকলন করছি। তাহলে কিভাবে করতে হবে, প্রথম ফাংশনটা রেখে দ্বিতীয় ফাংশনের অবকলন, দ্যাট ইজ ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি, প্লাস দ্বিতীয় ফাংশনটা রেখে প্রথম ফাংশনের অবকলন ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ। এখন ইউ ভি আকারে না লিখে তোমরা এফ অফ এক্স জি অফ এক্স আকারেও লিখতে পারো, তাহলে নিচে আমরা ইউ এর জায়গায় এফ অফ এক্স আর ভি এর জায়গায় জি অফ এক্স লিখেছি, তাহলে কত পাবো, ডিডিএক্স অফ এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স ইকুয়াল টু, তাহলে জাস্ট ইউ এর জায়গায় আমরা এফ অফ এক্স লিখবো আর ভি এর জায়গায় জি অফ এক্স, তাহলে এফ অফ এক্স ইন্টু ডিডিএক্স অফ জি এক্স প্লাস জি এক্স ইন্টু ডিডিএক্স অফ এফ অফ এক্স, এফ অফ এক্স ইন্টু ডিডিএক্স অফ জি এক্স কি পাবো, জি ড্যাশ এক্স, জি এক্স ইন্টু ডিডিএক্স অফ এফ এক্স কি লিখতে পারি শর্টে, এফ ড্যাশ এক্স। এবার এর পরে যে প্রমাণটা আছে এইটুকু জিনিস, এটা পরীক্ষার জন্য, পরীক্ষায় শর্ট কোশ্চেন আসতে পারে। এখন এখান থেকেও আমি এফ অফ এক্স জি এক্স আর এখান থেকেও আমি এফ অফ এক্স আর জি অফ এক্স কমন নিচ্ছি, তাহলে এই দুটো থেকে যদি আমি এফ অফ এক্স আর জি অফ এক্স কমন নিই তাহলে কি পড়ে থাকছে, এখান থেকে কি পড়ে থাকবে জি ড্যাশ এক্স আর বাই জি অফ এক্স, কারণ কি তুমি এফ অফ এক্স আর জি অফ এক্স এর সাথে গুণ করো, তুমি দেখো পরে এই জিনিসটা ফিরে পাবা, প্লাস তাহলে এখান থেকে কি পড়ে থাকবে এফ ড্যাশ এক্স বাই এফ অফ এক্স। এখন শর্ট ফর্মে এটা লেখা হচ্ছে এই এক্স গুলোকে বাদ দাও, শুধু তুমি এফ জি আকারেও লিখতে পারো, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এদের সাথে এক্স ফাংশন জড়িত আছে, তাহলে এফ ইন্টু জি মানে এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, তাহলে এখানে জি ড্যাশ এক্স থেকে শুধু জি ড্যাশ লিখতে পারি, কারণ কি এখন আমি এই এক্স গুলোকে বাদ দিচ্ছি, বাই জি প্লাস এফ ড্যাশ এক্স থেকে এখন শুধু এফ ড্যাশ বাই এফ। এখন দেখো জাস্ট এটাকে একটু ঘুরিয়ে লিখেছি, এফ অফ জি ইন্টু এফ ড্যাশ বাই এফ প্লাস জি ড্যাশ বাই জি। পরীক্ষা হলে এটা তোমাদের শর্ট কোয়েশ্চেন দেবে, আসতে পারে। ঠিক আছে, এবার আমরা নেক্সট কনসেপ্টে যাব। এবার এতক্ষণ আমরা দুটো ফাংশন,
এতক্ষণ আমরা দুটো ফাংশন গুণ আকারে দেখেছি, এবার আমরা তিনটে ফাংশন গুণ আকারে আছে সেটা দেখবো, ঠিক আছে? কি বলছে, ddx অফ ইউ ইন্টু ভি ইন্টু ডব্লু। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্ষেত্রে আমরা কি করব, শেষের দিক থেকে শুরু করব, ঠিক আছে, অবকলন করা। তাহলে প্রথম দুটো ফাংশন একে শেষের দিকে যে প্রথম ফাংশনটা আছে তার অবকলন, দ্যাট ইজ ddx অফ ডব্লু, প্লাস শেষের দিক দিয়ে যে সেকেন্ড তার এবার অবকলন করবো। তাহলে বাদ বাকি দুটো ফাংশন পড়ে থাকবে। তাহলে ইউ ইন্টু ডব্লু ইন্টু ddx অফ ভি প্লাস বা শেষের দিক দিয়ে যে থার্ড, দ্যাট ইজ প্রথম যে অরিজিনালি যে প্রথম, তাকে এবার আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করবো। দ্যাট ইজ আমরা কি পাবো, বাদ বাকি দুটো পড়ে থাকবে, ভি ইন্টু ডব্লু ইন্টু ddx অফ ইউ। এটাও তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। এবার আমরা নেক্সট কনসেপ্টে যাব। এবার আমরা গুণ জানলাম, এবার আমরা ভাগ জানবো, ddx অফ ইউ বাই ভি। তাহলে কি বলছে, ভাগের ক্ষেত্রে কি ফর্মুলা, নিচেরটা রেখে উপরটার অবকলন প্রথমে, তাহলে ভি ইন্টু ddx অফ ইউ মাইনাস উপরেরটা রেখে নিচেরটার অবকলন, তাহলে ইউ ইন্টু ddx অফ ভি বাই নিচেরটার হোল স্কোয়ার ভি স্কোয়ার। এখন বাই আকারে যদি নিচে যদি কিছু থাকে তাহলে সেটার ভ্যালু অলওয়েজ নট ইকুয়াল টু জিরো হতে হয়, তাই জন্য এখানে নিচে লেখা আছে, এখানে নিচে কি আছে, ভি আছে, তাহলে ভি নট ইকুয়াল টু জিরো। এখন কেউ এটা ইউ আর ভি এর পরিবর্তে এফ অফ এক্স জি অফ এক্স আকারেও থাকতে পারে, তাহলে সেটাকে আমরা কি করবো, ddx অফ এফ অফ এক্স বাই জি এক্স। তাহলে কি লিখবো, জাস্ট ইউ এর জায়গায় তুমি এফ অফ এক্স আর ভি এর জায়গায় জি অফ এক্স লিখে দাও। তাহলে কি লিখতে পারি, জি অফ এক্স ইন্টু ddx অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স ইন্টু ddx অফ জি অফ এক্স বাই জি এক্স এর হোল স্কোয়ার, যেখানে জি এক্স নট ইকুয়াল টু জিরো, কারণ কি জি এক্স তোমার নিচে আছে, ঠিক আছে? এবার আমরা ত্রিকোণমিতিক ফাংশনের আমরা অবকলন করব, রেজাল্ট কি হয় সেটা জানবো। ddx অফ সাইন এক্স ইকুয়াল টু কত হয়, কজ এক্স। এবার তোমাদের মনে রাখতে হবে এখানে এক্স অলওয়েজ রেডিয়ানে থাকবে, এক্স এর মান যদি ডিগ্রিতে থাকে তাহলে ডিগ্রি থেকে আমরা তাকে রেডিয়ানে কনভার্ট করব, ঠিক আছে? তাহলে কি পাচ্ছি, এক্স এর মান রেডিয়ানে থাকবে, আমি পাশে লিখে দিয়েছি। এখন তোমাকে কোশ্চেনে যদি দেয় ddx অফ সাইন এক্স ডিগ্রি, এটা অবকলন করো, তুমি করতে পারবে না, কারণ কি ডিগ্রিতে আছে। ডিগ্রি থেকে আমি কি করবো, ওকে রেডিয়ানে কনভার্ট করব। তাহলে আমরা কিভাবে কনভার্ট করি রেডিয়ানে, আমরা জানি কি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, রেডিয়ানের চিহ্ন কি মাথায় একটা ছোট্ট সি, পায়ের মাথায়। তাহলে 1 ডিগ্রি সমান কি লিখতে পারি, পাই রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান। এখন এই সি এর চিহ্নটা না দিলেও হয়, শুধু তুমি লিখতে পারো 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180, তার মানে কি রেডিয়ানটা উজ্জ্ব আছে। তাহলে তোমাকে এক্স ডিগ্রি বার করতে হবে, তাহলে এখন এক্স ডিগ্রি সমান কত লিখতে পারি, পাই এক্স বাই 180 রেডিয়ান, আর রেডিয়ানটা লিখলাম না, ওটা উজ্জ্ব আছে, ঠিক আছে? তাহলে সেই জন্য আমরা নিচে লিখে নিয়েছি ddx অফ সাইন পাই এক্স বাই 180। এখন ddx অফ কজ এক্স কত হয়, মাইনাস সাইন এক্স। ddx অফ ট্যান এক্স কি হয়, সেক স্কোয়ার এক্স। ddx অফ কট এক্স কি হয়, মাইনাস কস এক্স স্কোয়ার এক্স। ddx অফ সেক এক্স কি হয়, সেক এক্স ইন্টু ট্যান এক্স। ddx অফ কসেক এক্স কত হয়, মাইনাস কসেক এক্স ইন্টু কট এক্স। আর আচ্ছা আর নেই। এখন তোমরা এই 6টা ত্রিকোণমিতিক ফাংশনে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, সি ওয়ালা ত্রিকোণমিতিক ফাংশনের অন্তর্কলজ অলওয়েজ নেগেটিভ হচ্ছে, দ্যাট ইজ দেখো কজ এক্স এর ডেরিভেটিভের ভ্যালু মাইনাস সাইন এক্স, দ্যাট ইজ নেগেটিভ। কট এক্স এর কে যদি তুমি অবকলন করো তার ভ্যালু দেখো নেগেটিভ আসছে। সেম ভাবে কসেক এক্স কে যদি তুমি এক্স এর সাপেক্ষে অবকলন করো তারও ভ্যালু নেগেটিভ, দ্যাট ইজ সি ওয়ালা ত্রিকোণমিতিক ফাংশনের অন্তর্কলজের মান অলওয়েজ নেগেটিভ হবে। এটা তোমাদের একটা মনে রাখতে হবে, পরীক্ষায় অনেক সময় তো গুলিয়ে যায় যে প্লাস হবে কি মাইনাস হবে, তো সেটা বোঝার ট্রিক কি, সি ওয়ালা ত্রিকোণমিতিক ফাংশন থাকলেই তার ভ্যালু নেগেটিভ হবে অন্তর্কলজের মান। এবার ঠিক একরকম ভাবে আমরা ইনভার্স ফাংশনেরও জানবো। তাহলে ddx, আর বলে রাখি এই 6টা যে ইনভার্স ফাংশন আছে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি পরীক্ষায় এর থেকে পুরো ডাইরেক্ট শর্ট কোশ্চেন তুলবে উইথ কন্ডিশন, মানে এক্স এর মান কোন রেঞ্জের মধ্যে থাকবে সেটা কন্ডিশন দিয়ে তোমাকে 4টে অপশন দেবে, ঠিক আছে? তাহলে ddx অফ সাইন ইনভার্স এক্স কত হবে, 1 বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এক্স এর মান -1 থেকে 1 এর মধ্যে থাকবে। এই -1 থেকে 1 এর মধ্যে ওটাকে আমরা mod x less than 1 এই শর্ট ফর্মে লিখতে পারি। সেম ভাবে ddx অফ cos ইনভার্স x কত হবে, এখানেও সেম জিনিস, সি দিয়ে যে সমস্ত ত্রিকোণমিতিক ফাংশন আছে প্রত্যেকটার ভ্যালু দেখো নেগেটিভ হবে। তাহলে কত হবে, মানে কোন ভ্যালু নেগেটিভ হবে, অন্তর্কলজের মান নেগেটিভ হবে। তাহলে ddx অফ cos ইনভার্স x কত হবে, -1 বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানেও x এর মান -1 থেকে 1 এর মধ্যে থাকবে, দ্যাট ইজ mod x এর মান 1 এর থেকে ছোট হবে। এবার আমরা ddx অফ tan ইনভার্স x এর ভ্যালু বার করব, এর ভ্যালু কত হবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে x এর মান রিয়েল নাম্বার, x বিলংস টু রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বারের জন্য এটা সত্য। x বিলংস টু রিয়েল নাম্বার মানে কি, x এর মান -∞ থেকে শুরু করে +∞ পর্যন্ত চলবে।
জি এক্স অফ কট ইনভার্স এক্স কত হবে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানেও এক্স বিলংস টু রিয়াল নাম্বার, দ্যাট ইজ এক্স এর মান মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত চলবে, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। জি এক্স অফ সেক ইনভার্স এক্স কত হবে 1/mod x ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে এক্স এর মান কোন রেঞ্জের মধ্যে থাকবে, হয় এক্স এর মান 1 থেকে বড় অথবা এক্স এর মান -1 থেকে ছোট। এই দুটো কন্ডিশনকে একসাথে করলে আমরা এটা লিখতে পারি mod x এর মান গ্রেটার দ্যান 1। ঠিক আছে, এটা পরীক্ষা হলে এই দুটোর মধ্যে পরীক্ষা হলে দেওয়ার সম্ভাবনা বেশি। তাহলে সেম ভাবে জি এক্স অফ cosec ইনভার্স এক্স কত হবে -1/mod x ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1। এখানেও সেম জিনিস, এক্স এর মান হয় 1 থেকে বড় হবে, নয় -1 থেকে ছোট হবে, দ্যাট ইজ mod x এর মান 1 থেকে বড় হবে। ঠিক আছে, এইবার এতক্ষণ পর্যন্ত আমরা আদর্শ রূপের আমরা অবকলন জেনেছি, অবকলন করেছি বা অন্তরকলজ বার করেছি। এবার ওই আদর্শ রূপকে একটু মডিফাই করে নতুন রূপ চলে এসেছে। এবার এগুলোকে জাস্ট তুমি একবার গো থ্রু করো, আমরা নেক্সট স্লাইডে দেখবো আমরা পরীক্ষায় কিভাবে করব। ঠিক আছে, আমরা এর প্রমাণে যাব না, জাস্ট পরীক্ষায় কিভাবে করতে হয় সেটা আমরা জানবো। তাহলে জি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স কত হবে এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, যেখানে এম এর ভ্যালু রিয়াল নাম্বার। জি এক্স অফ লগ ই বেস এম এক্স এর ভ্যালু কত হবে 1/x, যেখানে এম এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান 0 আর এম এর ভ্যালু বাস্তব সংখ্যার মধ্যে ধরা পড়ছে। জি এক্স অফ এ টু দি পাওয়ার এম এক্স কত হবে এম ইন্টু লগ ই বেস এ ইন্টু এ টু দি পাওয়ার এম এক্স, যেখানে এ গ্রেটার দ্যান 0 এবং এম বিলংস টু আর। ঠিক একরকম ভাবে জি এক্স অফ সাইন এম এক্স কত দেবে এম ইন্টু কজ এম এক্স, যেখানে এম বিলংস টু আর। জি এক্স অফ কজ এম এক্স কত দেবে মাইনাস এম ইন্টু সাইন এম এক্স, যেখানে এম বিলংস টু আর। জি এক্স অফ ট্যান এম এক্স কত দেবে এম ইন্টু সেক স্কোয়ার এম এক্স, যেখানে এম বিলংস টু আর। সেম ভাবে জি এক্স অফ কট এম এক্স কত দেবে মাইনাস এম ইন্টু কসেক স্কোয়ার এম এক্স, যেখানে এম বিলংস টু আর। জি এক্স অফ সেক এম এক্স কত দেবে এম ইন্টু সেক এম এক্স ইন্টু ট্যান এম এক্স, যেখানে এম বিলংস টু আর। আর জি এক্স অফ কসেক এম এক্স কত দেবে মাইনাস এম ইন্টু কসেক এম এক্স ইন্টু কট এম এক্স, এম বিলংস টু আর। আবারও বলবো সি ওয়ালা ত্রিকোণমিতিক ফাংশন হলেই মানে কস কট আর কসেক এর অন্তরকলজের মান অলওয়েজ নেগেটিভ হবে। এবার আমরা দেখবো পরীক্ষায় এরকম ধরনের জটিল ভাবে আসলে কিভাবে করবো। ঠিক আছে, চলো আমাকে বলে দিয়েছে জি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স হচ্ছে। এবার এটা কি করে হচ্ছে, এবার আমরা জানি কি জি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এটা একটা আদর্শ রূপ। এখন তোমার আদর্শ রূপের সাথে একটু চেঞ্জ করেছে, শুধু ওখানে ছিল এক্স, এখানে চলে এসেছে এম এক্স। এখন যদি মনে করো জি এক্স অফ ই টু দি পাওয়ার এক্সই থাকতো, তাহলে তুমি কি লিখে দিতে ই টু দি পাওয়ার এক্স লিখে দিতে। এখন তুমি এই এম এক্সটাকে মনে করো শুধু এক্স, তাহলে তুমি কি লিখতে ই টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এম এক্স। কিন্তু এটা কি তোমার, আচ্ছা কালারটাকে চেঞ্জ করে নে একটু, কিন্তু এটা কি তোমার আসলে শুধু এক্স ছিল, ছিল না, ছিল কি এম এক্স। তাহলে যখন ছিল না তুমি মনের থেকে ধরে নিয়েছো, তাকে আর একবার আমরা অবকলন করব। তাহলে জি এক্স অফ এম এক্স, রাইট। এখন জি এক্স অফ এম এক্স কত দেবে, আমরা জানি এম এখানে কনস্ট্যান্ট টার্ম, এমটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম ইন্টু জি এক্স অফ এক্স, রাইট। তাহলে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম জি এক্স অফ এক্স মানে কি 1, এরকমও মনে করতে পারো তুমি ডিএক্স বাই ডিএক্স। তাহলে উপরে নিচে গেছে সেই 1ই থাকছে, এভাবেও তুমি মনে করতে পারো। কিংবা এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মুলা আছে জি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, সেই ফর্মুলা ইউজ করেও তুমি দেখতে পারো এর ভ্যালু 1 হবে। ক্লাস 11-এ তোমরা এগুলো করেছো, ঠিক আছে। তাহলে দেখছিস আমরা কি পাচ্ছি এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। আমরা পরীক্ষা এভাবে করবো, ঠিক আছে। এবার নেক্সট আরেকটা করা দেখা যাক, জি এক্স অফ লগ ই বেস এম এক্স, এটা ইকুয়াল টু 1/x আমরা পাচ্ছি। কি করে পাচ্ছি, যদি শুধু জি এক্স অফ লগ ই বেস এক্স থাকতো তাহলে আমরা পেতাম 1/x, কারণ এখানে এক্স এর পরিবর্তে এখন কত দিয়েছে এম এক্স। তাহলে এম এক্সটাকে আবার আমি মনে করবো এক্স, তাহলে এক্স মনে করলে আমরা কত পাবো 1/mx, রাইট। কিন্তু এম এক্সটা তো আসলে এক্স ছিল না, ওকে আমি ধরে নিয়েছি। তাহলে একে আরেকবার আমি এক্স এর সাপেক্ষে অবকলন করবো। তাহলে জি এক্স অফ এম এক্স। আর অবকলন কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ না আদর্শ রূপে চলে আসে। আমি প্রথম দিকে বললাম না কিছু আদর্শ ফর্ম করলাম, যতক্ষণ না আমরা এম ফর্মে এসেছি তার আগ পর্যন্ত সব আদর্শ রূপ। যতক্ষণ না আদর্শ রূপে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা অবকলন চালিয়ে যাব। যখন একবার আদর্শ ফর্ম চলে আসবে সেখানে আমরা অবকলন থামিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 1/mx
ইন্টু একটু আগে আমরা জানলাম gdx অফ mx কত দেয়, শুধু m দেয়, তাহলে তাহলে m আর m কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধু 1/x। ঠিক আছে, 1/x। আরেকটা করে দেখা যাক, gdx অফ a টু দি পাওয়ার mx ইজ ইকুয়াল টু m ইন্টু log e বেস a ইন্টু a টু দি পাওয়ার mx। কি করে হচ্ছে, এখন যদি শুধু mx এর জায়গায় x থাকতো, মানে a টু দি পাওয়ার x থাকতো, তাহলে আমরা এর ভ্যালু কত লিখতাম, a টু দি পাওয়ার x ইন্টু log e বেস a। তাহলে mx টাকে আমি এখন শুধু মনে করছি x, তাহলে কত ভ্যালু পাবো, a টু দি পাওয়ার mx ইন্টু log e বেস a। কিন্তু আসলে ওটা কি x ছিল, ছিল না, ছিল mx। তাহলে একে আরেকবার আমরা x এর সাপেক্ষে অবকলন করব, তাহলে gdx অফ mx তাহলে সমান সমান a টু দি পাওয়ার mx ইন্টু log e বেস a ইন্টু gdx অফ mx আমরা পেয়েছি কত, m। তাহলে ডাইরেক্ট গুছিয়ে লিখলে কি পাবো, m ইন্টু log e বেস a ইন্টু a টু দি পাওয়ার mx। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আর একটা নেক্সট করা যাক, ত্রিকোণমিতিক ফাংশন দেখা যাক। gdx অফ sin mx সমান কত পাচ্ছি আমরা, m ইন্টু cos mx, যেখানে m বিলংস টু r। এখন ধরো যদি gdx অফ sin x থাকতো, তাহলে এর ভ্যালু আমরা কত লিখতাম, cos x। তাহলে এখানে sin x এর জায়গায় sin mx আছে, তাহলে আমি mx টাকে শুধু x মনে করছি, তাহলে কি লিখবো, cos mx। আসলে কি mx ছিল, x ছিল, ছিল না, ছিল, ছিল কি mx। তাহলে একে আরেকবার আমার x এর সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে এটা করলে কি পাবো, শুধু m পাবো, তাহলে m ইন্টু cos mx। ঠিক আছে, এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। তো হলো, কিন্তু পরীক্ষা আমরা এভাবেই করব। ঠিক আছে, আর এই সমস্ত অঙ্কের প্রমাণ আমরা অঙ্ক শেষ হয়ে যাওয়ার পরে একদম লাস্টে করব। ঠিক আছে, যাতে আমাদের অঙ্ক হয়ে যাবে আর তখন প্রমাণ বুঝতেও সুবিধা। ঠিক আছে, এবার আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এবারে বলেছে লগারিদমিক অপেক্ষকের অন্তরকলন কিভাবে করতে হয়, বা ফাংশনের পাওয়ারে ফাংশন যদি থাকে তাহলে তার আমরা অবকলন কিভাবে করব। এর দুটো প্রসেস আছে। ফাংশনটা কি বলেছে, y ইকুয়াল টু, আচ্ছা, y ইকুয়াল টু fx টু দি পাওয়ার gx। দুরকম ভাবে করা যায়, এক লগ নিয়ে আর দুই রকম ই এর মাথায় তুলে দিই, ই টু দি পাওয়ার করে দিই। প্রথমে লগ নিয়ে করছি, প্রথমে আমরা কি করবো, উভয় থেকে ই বেসে লগ নিয়ে নেবো, প্রথম স্টেপ, এটা প্রথম প্রসেসে করছি। উভয় থেকে আমরা ই বেসে লগ নিচ্ছি, তাহলে লগ ই বেস ওয়াই ইজ ইকুয়াল টু লগ ই বেস এফ অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স। আমরা লগারিদমের ফর্মুলা জানি কি, এই জি অফ এক্সটা সামনে চলে আসবে, তাহলে আমরা লিখতে পারি সমান সমান লগ ই বেস ওয়াই ইজ ইকুয়াল টু, জি এক্সটা সামনে চলে আসলো, জি অফ এক্স ইন্টু লগ ই বেস এফ অফ এক্স। এবার আমরা একে এক্স এর সাপেক্ষে অবকলন করবো। ঠিক আছে, যদি ফাংশনের পাওয়ারে ফাংশন থাকে তখন অবশ্যই লগ ইউজ করে করতে হবে, এটা একটা প্রসেস। আর দু নম্বর প্রসেস হলো ই এর মাথায় তুলে নেবো। কিভাবে, প্রথমে আমি একটা কথা বলেছিলাম, ধরো ওয়াই ইকুয়াল টু এফ এক্স টু দি পাওয়ার জি এক্স আছে। আমি একটা ফর্মুলা প্রথমে বলেছিলাম যে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স লিখতে পারি আমরা, এই কথাটা আমি বলেছিলাম। তাহলে এখানেও সেম জিনিস করবো, তাহলে বা ওয়াই ইকুয়াল টু লিখতে পারি ই টু দি পাওয়ার লগ ই বেস এফ অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স। করতে পারবো কি পারবো না, অবশ্যই পারবো। এবারে সেম জিনিস লগের ফর্মুলা অনুযায়ী জি অফ এক্সটা সামনে চলে আসবে, তাহলে বা ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জি এক্স ইন্টু লগ ই বেস এফ অফ এক্স। এবার এটা আবার ওর পক্ষে এবার এক্স এর সাপেক্ষে অবকলন করবো। ঠিক আছে, এটা কিন্তু ই এর মাথায় আছে, আর এটা কিন্তু ভূমিতে আছে, গ্রাউন্ড ফ্লোরে আছে। ঠিক আছে, এবার আমার নেক্সট স্লাইডে দেখি কি বলছে। আচ্ছা, ধরো এবার আমাদের এই সমস্ত অঙ্ক করতে করতে এমন জায়গায় আসবে আমাদের কিছু পুট করতে হবে। ধরো তুমি পুট করেছো সাইন থিটা ইকুয়াল টু এক্স, এবার লাস্টে অ্যান্সার আসছে কস থিটা, তাহলে কস থিটাটাকেও তোমাকে এক্স এ কনভার্ট করতে হবে। এবার সেটা কিভাবে করবে, এবার তোমরা মনে রাখবে ত্রিকোণমিতি মানে
সমকোণী ত্রিভুজের উপরে বেস করে তৈরি হয়েছে ত্রিকোণমিতি। তাহলে সমকোণী ত্রিভুজে কি থাকে? তিনটে জিনিস, একটা অতিভুজ, লম্ব আর ভূমি। অতিভুজ অলওয়েজ কি? সমকোণের বিপরীত বাহুটা বা 90 ডিগ্রি যেখানে হচ্ছে তার বিপরীত বাহুটা অলওয়েজ অতিভুজ। আর এই কোণের সাপেক্ষে যদি আলোচনা করি, এই কোণের সাপেক্ষে অপোজিটে যে বাহুটা থাকবে সেটা অলওয়েজ লম্ব আর বাদ বাকিটা ভূমি। এখন কেউ ধরো মনে করো এই একটা সমকোণী ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি হয়েছে, তাহলে এটা তো তোমার অতিভুজ হয়ে গেল। কারণ কি? সমকোণের বিপরীতে অলওয়েজ যে বাহুটা থাকবে সেটা অতিভুজ। এখন এখানে এই কোণের সাপেক্ষে আলোচনা করেছিলাম তখন লম্ব তোমার এইটা ছিল, কারণ কি যে কোণের সাপেক্ষে আমরা আলোচনা করব তার বিপরীতের বাহুটা অলওয়েজ লম্ব হবে। আর এটা তোমার অতিভুজ, কারণ কি এটা 90 ডিগ্রির বিপরীতে, তাহলে লম্ব আর অতিভুজ হয়ে গেল নিশ্চয়ই, তাহলে এটা ভূমি হবে। সেম ভাবে এখানে আমি এই কোণের সাপেক্ষে আলোচনা করব না, এই কোণের সাপেক্ষে যদি আলোচনা করে থাকি তাহলে এই কোণের সাপেক্ষে এই কোণের বিপরীতে এই বাহুটা আছে, দ্যাট ইজ এই বাহুটা তখন লম্ব হবে। আর 90 ডিগ্রির বিপরীত বাহুটা তো অলওয়েজ অতিভুজ, তখন এই বাহুটা হয়ে যাবে ভূমি। আমরা সাধারণত করে থাকি কি এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। সাধারণত কারণ করি আমরা এই কোণের সাপেক্ষে আমরা আলোচনা করি, ওটা উজ্জ্ব থাকে। যদি বলে দিত কোণ চেঞ্জ করে যদি এই কোণের সাপেক্ষে আলোচনা করতাম যখন, তখন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এখানে চলে এসো। এখন তোমাকে বলেছে sin θ = x, cos θ = কত? আমরা ক্লাস 10-11 এ ফর্মুলা করেছি যে sin square θ + cos square θ = 1। এখান থেকে cos θ = ±√1 - sin square θ, এই সমস্ত করেছি, কিন্তু এখানে তা করবো না। এখানে আমরা কিভাবে করব? sin θ মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ, তাই তো? এখন আমাকে কোশ্চেনে বলে দিয়েছে sin θ মানে কত? x। তাহলে x টাকে আমি লিখতে পারি x/1। আমরা জানি কি sin θ = লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব মানে এখানে x আর অতিভুজ মানে 1, দ্যাট ইজ x/1। তাহলে সেভাবেই তো আসবে, sin θ = লম্ব বাই অতিভুজ = x/1 হতে হবে, দ্যাট ইজ লম্ব = x, অতিভুজ = 1। আমরা এভাবেই করব পরীক্ষা হলে, যদিও এটা প্রসেসটা ঠিক না, কিন্তু পরীক্ষা হলে এভাবে শর্টকাট করলে অঙ্ক অ্যান্সার মিলে যাবে। এবার আমরা cos θ বার করতে হবে, ঠিক আছে? এবার মনে করো এখানে আমি এখানেই করছি, sin θ মানে কি? x/1, দ্যাট ইজ লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কত? এই কোণের সাপেক্ষে আমরা আলোচনা করছি, ঠিক আছে? তাহলে এটা এখন x আর অতিভুজ এটার ভ্যালু এখন হচ্ছে 1। তাহলে ভূমি কত হবে? ভূমি মানে কি হয়? আমরা জানি কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার = অতিভুজ স্কয়ার। তাহলে ভূমি মানে কি? √ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ মানে কি 1, তাহলে অতিভুজ স্কয়ার মানে কি 1 স্কয়ার, আর লম্ব স্কয়ার মানে কি x স্কয়ার, দ্যাট ইজ √1 - x স্কয়ার। এটা ভূমির ভ্যালু। এখন আমাকে cos θ বার করতে বলেছে। এখন cos θ মানে আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে cos θ মানে হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ। এখন দেখো ভূমির মান কত? √1 - x স্কয়ার, অতিভুজ মানে কি 1, তার চেয়ে শুধু √1 - x স্কয়ার হবে। ঠিক আছে, এভাবে তোমরা পরীক্ষা করবে। এটা শর্টে বলে তোমাদের মনে হচ্ছে যে এটা এমন কি ব্যাপার। আর একটা এক্সাম্পল দেখা যাক। তোমাকে বলে দিল tan θ = p, তাহলে এখান থেকে তোমাকে sin θ বার করতে হবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকা যাক। তাহলে আমরা এই কোণের সাপেক্ষে আলোচনা করছি, তাহলে এই কোণের সাপেক্ষে, আর এটা তোমার 90 ডিগ্রি, তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা অতিভুজ, কারণ কি 90 ডিগ্রির বিপরীত বাহু, আর এটা তাহলে ভূমি হবে। ঠিক, এবার tan θ মানে কি? লম্ব বাই ভূমি। এবার tan θ সমান আমাকে বলে দিয়েছে p, দ্যাট ইজ আমি লিখতে পারি p/1, দ্যাট ইজ লম্ব বাই ভূমি = p/1, দ্যাট ইজ লম্ব মানে p আর ভূমি মানে তার মানে 1, দ্যাট ইজ লম্বর জায়গায় লিখলাম p আর ভূমির জায়গায় লিখলাম 1। তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ মানে কি? √এর মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, দ্যাট ইজ লম্ব স্কয়ার মানে p স্কয়ার আর ভূমি স্কয়ার মানে কি 1 স্কয়ার মানে 1, দ্যাট ইজ অতিভুজের ভ্যালু √1 + p স্কয়ার বা p স্কয়ার + 1। এবার আমাকে বার করতে বলেছে sin θ। sin θ মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কত পেয়েছি? p, আর অতিভুজ মানে কি? √1 + p স্কয়ার। তোমরা প্রথমে কি করতে? tan θ থেকে cot এ যেতে, cot থেকে তারপরে cosec, cosec থেকে sin, অত কিছু করার দরকার নেই, ডাইরেক্ট তুমি এরকম গ্রাফ তৈরি করে নাও, মান তুমি বুঝতে পারছো কিভাবে বার করতে হবে, ডাইরেক্ট তুমি পুট করে দাও।
আশা করি তোমরা পরীক্ষা হলের থেকে এবার এভাবেই করবে, ঠিক আছে। এবার আমরা নেক্সট কনসেপ্টে যাচ্ছি। এবার লাস্ট স্লাইড এটাই, কিছু তোমাদের ফর্মুলা মনে রাখতে হবে যেগুলো তোমাদের অঙ্ক করতে হেল্প করবে। সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা ইন্টু কস থিটা, যেখানে তোমার আর একটা ফর্মুলাও লিখতে পারো তুমি 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। কস 2 থিটা মানে কি হয়, চারটে ফর্মুলা হয় কস 2 থিটার, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, 2 কস স্কয়ার থিটা মাইনাস 1, 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, আর 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এই চারটে ফর্মুলা মনে রাখতে হবে, কারণ এই চারটে ফর্মুলাকে ইউজ করে তুমি অঙ্ক করতে পারবে আর এগুলো লাগবেও। আর tan 2 থিটা সমান কি হয়, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। ঠিক একরকমভাবে এই পাশে যদি চলে আসি, 2 cos স্কয়ার থিটা মানে আমরা কি লিখতে পারি 1 প্লাস cos 2 থিটা, 2 sin স্কয়ার থিটা মানে কি লিখতে পারি 1 মাইনাস cos 2 থিটা, আর tan স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। এগুলো তোমরা ক্লাস 11 এ জেনেছো বেসিক ফর্মুলা, জাস্ট আমাদের এখানে লাগবে বলে একবার তোমাদের রিকল করে দিচ্ছি। আর tan a প্লাস b এর ফর্মুলাটা মনে রাখতে হবে, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, আর tan a মাইনাস b সমান tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, ঠিক আছে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এই পর্যন্ত ছিল বেসিক কনসেপ্ট সাতরা প্লাস ছায়া দুটো বইয়েরই। এখন নেক্সট ভিডিও থেকে আমরা সাতরা এবং ছায়া দুটো বইয়েরই আমরা এক্সারসাইজের অঙ্ক করব এক এক করে, ঠিক আছে। প্রথমেই আমরা ছায়া প্রকাশনী ধরবো আর সাতরাও পাশাপাশি চলতে থাকবে, ঠিক আছে। তো নেক্সট ভিডিওয়ে অনুশীলনের অঙ্ক নিয়ে কথা হবে তোমাদের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং।